সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে জটিল সংখ্যার প্রথম ক্লাস শুরু করব। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও আমাদের সাথে। জটিল সংখ্যার প্রথম ক্লাস। তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 30 জুন থেকে 30 জুন থেকে এই বছরের মধ্যে। সো তোমাদের হাতে খুব বেশি সময় নেই তোমাদের প্রস্তুতির জন্য, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের আজকে জটিল সংখ্যার ফার্স্ট ক্লাস, কনসেপচুয়াল ক্লাস হবে। আজকের প্রথম ক্লাসটি কনসেপচুয়াল ক্লাস। সো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও দ্রুত। আমরা অচিরেই আমাদের মূল ক্লাসে প্রস্থান করব। মূল ক্লাসে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তার আগে আমি একটু লাইভটি শেয়ার করে দিই, তোমরাও শেয়ার করে দাও লাইভটি। যদিও গতকাল রাতে লাইলাতুল কদর ছিল, সবাই হয়তো খুবই ক্লান্ত ইবাদত করে। তার মধ্যে আমাদেরকে করতে হবে, কারণ তোমরা এখন পরীক্ষার্থী, তোমরা আর শিক্ষার্থী না, তোমরা পরীক্ষার্থী। সো কমেন্ট করে ফেলো দ্রুত, আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক, প্লাস লাইভ স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমরা খুবই দ্রুততার সহিত আজকের মূল ক্লাসে চলে যাব। তোমরা কমেন্ট করো, লাইভটি শেয়ার করে দাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। যদি আজকের টাইমটা একটু অকওয়ার্ডই হয়ে যায় তোমাদের জন্য, বিকজ অফ লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদর ছিল, সবাই ইবাদত করছে নিঃসন্দেহে। অসুবিধা নাই, একটা ক্লাস একটু হয়তো আমরা আজকের ক্লাসে খুব বেশি পড়াবো না, যাতে করে পরবর্তী ক্লাসে সেটা মেক আপ করে নেওয়া যায়, ঠিক আছে? সো আমরা কি শুরু করতে পারি? তোমরা দ্রুত লাইভে জয়েন হয়ে যাও। আমাদের বেশি সময় লাগবে না, আজকে 30 to 40 মিনিটস লাগবে ক্লাস কমপ্লিট করতে। আজকের টপিকটা অস্থির একটা টপিক নিয়ে আসছি আমরা, যেটা তোমাদের সবারই প্রিয় টপিক হয়, যে এটার থেকে তোমরা বোর্ড পরীক্ষায় অ্যান্সার করোই আর করবাই। এটা থেকে বোর্ড পরীক্ষায় তোমরা অ্যান্সার করবাই ইনশাল্লাহ। সো দ্রুত তোমরা জয়েন করে ফেলো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাই বোধহয় ঘুমে বিভোর হয়ে আছে, আমিও ছিলাম কিছুক্ষণ পূর্বে। জাস্ট আমি ক্লাসটি রেডি করার জন্য একটু আগে চলে আসছি। সো তোমরা দ্রুত জয়েন করো, আমি লাইভটি শেয়ার করি, তোমরাও শেয়ার করে দাও, যাতে আজকের ক্লাস থেকে সবাই উপকৃত হতে পারে। সো
ওকে, তোমরা কমেন্ট করতে থাকো, আমি এখন কমেন্ট পড়বো তোমাদের। সো দ্রুত তোমরা কমেন্ট করে ফেলো যারা লাইভে আসো, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। অলরেডি অনেকে কমেন্ট করেছে আজকে। জোস ক্লিয়ার ভাই, ওকে ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম আবরার বলেছে। ওয়ালাইকুম আসসালাম আবরার, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। হ্যাঁ আবরার, আজকে সকাল সকালই ক্লাস, গত রাতে ছিল যেটা, গত রাতে ছিল ক্লাসটি, মূলত পোস্টপন্ড হয়ে গেছে লাইলাতুল কদরের জন্য। সো আজকে এই জন্য ক্লাসটি এখন নিচ্ছি, ঠিক আছে? স্ক্রিন প্লাস আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমরা কি মূল ক্লাসে চলে যাব? তো আজকের ক্লাস হবে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যার বেসিক ক্লাস। আজকের ক্লাস হবে জটিল সংখ্যার বেসিক ক্লাস, কনসেপচুয়াল ক্লাস হবে জটিল সংখ্যার উপরে আজকেরটা। এখন তোমরা দ্রুত জয়েন করে ফেলো, ঠিক আছে? দ্রুত জয়েন করো লাইভে। আমরা কিছুক্ষণের মধ্যেই মূল ক্লাসে চলে যাব, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যেই মূল ক্লাসে চলে যাচ্ছি। ওকে, তাইলে পরে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। যেহেতু আজকে আমরা খুব বেশি স্টুডেন্টকে পাবো না, কারণ হচ্ছে লাইলাতুল কদরের জন্য, তো আমরা আজকে খুব বেশি পড়াবো না, অসুবিধা নেই তাতে করে, ঠিক আছে? আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। সো দেখো, আমি একটু আগে ধারণা দিই, আইডিয়া দিচ্ছি তোমাদেরকে জটিল সংখ্যা এই চ্যাপ্টারটি সম্পর্কে। তাহলে দেখো, আমার শ্রদ্ধেয় স্যার আহমেদ জব্বার স্যার, উনি হচ্ছে এসপি আহমেদ ও জব্বার নামে একটা বই আছে, ওই বইয়ের লেখক। আমি ওই স্যারের স্টুডেন্ট, সরাসরি স্টুডেন্ট। তো স্যার মজা করে বলতেন যে জটিল সংখ্যা জটিল নয়, আর সরল রেখা সরল নয়, মজা করে বলতেন স্যার। এখন আসলে বিষয়টা কতটা সত্য বা মিথ্যা তোমরা সেটা কমেন্ট করবা, কেমন? আফটার কমপ্লিশন অফ দিস চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টার শেষে তোমরাই সেটা বলতে পারবে যে আসলে কি জটিল সংখ্যা জটিল। ওকে, তাহলে দেখো, খেয়াল করো, জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার দ্বিতীয় পত্রের হচ্ছে তৃতীয় অধ্যায়, এটা তৃতীয় অধ্যায়। তাহলে কমপ্লেক্স নাম্বার, এখন এখান থেকে বোর্ড পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা কেমন ইম্পর্টেন্ট, কেমন এমফেসাইজ দিতে হবে এই চ্যাপ্টারে তোমাকে, খেয়াল করো। তো তোমরা জানো এই চ্যাপ্টার থেকে প্রতি বছর 10 মার্ক সিকিউ আসে, 10 মার্ক আসবে সিকিউ, আর এমসিকিউ আসবে দেখো 5 মার্ক। দ্যাট মিনস তুমি এই চ্যাপ্টার থেকে 15 মার্ক পেয়ে যাবে। আর চ্যাপ্টারটি আমার দৃষ্টিতে, আমি চিন্তা করি এইভাবে যে খুবই সহজ চ্যাপ্টারটি, কারণ হচ্ছে তোমরা সেটা তোমাদের ভাষ্য অনুসারে সেটা আমি বলেছি, কারণ হচ্ছে তোমরা এই চ্যাপ্টারটা অ্যান্সার করবাই বোর্ডের মধ্যে। গুলি মিস হয়ে যাবে, কিন্তু বুলেট মিস হয়ে যাবে, কিন্তু এই চ্যাপ্টারের থেকে সিকিউ দেয়া মিস হবে না, হবে না, হবে না, ঠিক আছে? যারা তোমরা উইক স্টুডেন্ট নিজেকে মনে করো, বা ম্যাথমেটিক্স যারা ভয় পাও, তারা এই চ্যাপ্টার দিয়ে তুমি পাস করে ফেলতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা কি বল, অন্ধের যষ্টি না ষষ্ঠী, ওই রকম কিছু, ঠিক আছে? আচ্ছা, শেষ সম্বল আর কি, যেটাকে বলা যায় শেষ সম্বল। ওকে, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আমি একটু ধারণা দিয়ে দিলাম তার পূর্বে। এখন দেখি আমাদের নেক্সট স্লাইড কি অপেক্ষা করতেছে। জটিল সংখ্যার পরিচয়, জটিল সংখ্যার পরিচয়। তাহলে প্রথমে আমরা জটিল সংখ্যার পরিচয় জানব, ঠিক আছে? তো জটিল সংখ্যার পরিচয়ে প্রথমে আমরা একটু সংখ্যাটা জেনে নেই, যে সকল সংখ্যাকে তোমরা যারা লিখতে চাও লিখে ফেলতে পারো,
যে সকল সংখ্যাকে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় প্রকাশ করা যায় তাদেরকে জটিল সংখ্যা বলা হয় বা কমপ্লেক্স নাম্বার। তাদেরকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলা হয়। তাদেরকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলা হয়। ভালো করে খেয়াল করো ভাইয়ারা, পুরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলা হয়। ঠিক আছে, এখন খেয়াল করো আমি যেটা বললাম, ভালো করে খেয়াল করো। যে সকল সংখ্যাকে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা যায় তাদেরকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলা হয়। ঠিক আছে, ওকে। তাইলে একটু লক্ষণীয় বিষয়টা এখানে দেখো, যেটা বোঝার আছে এখানে, সেটা হচ্ছে এই যে দেখো এখানে যেটা বলা হয়েছে যে জটিল সংখ্যাকে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা হয়। এখন আমি যদি এটাকে ভগ্নাংশ হিসেবে চিন্তা করি, খেয়াল করো, এক্স প্লাস আই ওয়াই কে যদি ভগ্নাংশ হিসেবে চিন্তা করি, তাহলে দেখো হরের মধ্যে কি আছে, এখানে কিছু নেই, মানে আমরা ওয়ান চিন্তা করে নিতে পারি যে হরের মধ্যে কিছু নেই মানে ওয়ান আছে, আর লব হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখন এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে জটিল সংখ্যার একটা প্রপার্টিজ হচ্ছে হরের মধ্যে কখনোই অবাস্তব মান থাকবে না, অবাস্তব ভ্যালু থাকবে না। ঠিক আছে, হরের মধ্যে বাস্তব ভ্যালু থাকতে হবে, এটা দ্বারা বোঝায় এটা জটিল সংখ্যার এটা একটা প্রপার্টিজও বটে। তাহলে দেখো হরের মধ্যে এখানে কি বাস্তব মান থাকবে, অবাস্তব মান থাকবে না। ঠিক আছে, ওকে। তাহলে যে সকল সংখ্যাকে আমরা এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ হরের মধ্যে বাস্তব মান থাকতে পারবে, বাস্তব মান যেমন 1 2 3 4 5 ইত্যাদি যে কোনো ধরো সংখ্যা থাকতে পারবে। ঠিক আছে, বা ধ্রুবপদ থাকতে পারে, তাইলে এটাকে আমরা বলতে পারবো জটিল সংখ্যা। তাইলে পরে দেখো এইটুক কি বুঝতে পারছো তোমরা? এইটুক কি বুঝতে পেরেছো কিনা বলো তো, আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা কমেন্টে বলো, কমেন্টে একটু জানাও। সবাই লাইভটি শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও দ্রুত, যাতে করে তারাও উপকৃত হতে পারে এই লাইভটি থেকে। ওকে, তাইলে পরে দেখো আজকের ক্লাস থেকে আমরা এমসিকিউ সহ 4 মার্কের মতো পাবো। আজকের ক্লাস থেকে, এই ক্লাস থেকে এমসিকিউ সহ 4 মার্কের মতো পেয়ে যাবো বোর্ড পরীক্ষার জন্য বলতেছি। ঠিক আছে, নট ফর কলেজ, কলেজে এখন তোমাদের খুব বেশি আনুষ্ঠানিকতা নাই, সো এখন সরাসরি বোর্ডের জন্য আমরা পড়তেছি, সেন্টার এক্সামের জন্য আমরা পড়তেছি। ঠিক আছে, সো এখানে আজকের ক্লাস থেকে তোমরা 4 মার্ক পেয়ে যাবে। যদিও আজকের ক্লাসটি খুবই সংক্ষিপ্ত, খুবই সহজ, তারপরে দেখো আজকের ক্লাস থেকে তোমরা 4 মার্ক পেয়ে যাচ্ছ। ওকে, এইটুকু বুঝতে পেরেছো যে জটিল সংখ্যাকে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা যায়। এরকম সংখ্যাকে আমরা বলবো যে এক্স প্লাস আই ওয়াই আকারে যেগুলাকে প্রকাশ করা যাবে সেগুলাকে আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার হিসেবে আমরা বলবো। ঠিক আছে, সো দেখো আমি যদি এটাকে আরেকটু ক্ল্যারিফাই করি তোমাদের জন্য, এই বিষয়টাকে আরেকটু যদি ক্ল্যারিফাই করি, খেয়াল করো। তাহলে জটিল সংখ্যাকে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা যদি দেখি যে জটিল সংখ্যার কয়টা পার্ট, জটিল সংখ্যার আসলে দুইটা পার্ট, দুইটা অংশ। ঠিক আছে, একটা হচ্ছে বাস্তব অংশ, দিস ইজ এক্স, এই ভ্যালুটা হচ্ছে বাস্তব অংশ, বাস্তব পার্ট, কারণ বাস্তব পার্ট। আর এইটা হচ্ছে আই ফ্রম, এখানে আই এর পরিচয় হচ্ছে আই ফ্রম ইমাজিনেশন অর ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার। আইটা আসছে কোথা থেকে? ইমাজিনারি থেকে, ইমাজিনেশন থেকে। ঠিক আছে, কল্পনা থেকে। আই এর পরিচয়টা আমরা একটু বলে দিচ্ছি। জটিল সংখ্যা দুইটা পার্ট, জটিল সংখ্যা দুইটা পার্ট, ভালো করে লক্ষ্য করো। জটিল সংখ্যার কয়টা পার্ট? দুইটা পার্ট। ঠিক আছে, জটিল সংখ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে বাস্তব পার্ট আর একটা হচ্ছে যে এখানে আই এর যে সহগ যেটা আছে, আই এর যে সহগ আছে, আই এর যে সহগ আছে, কোএফিসিয়েন্ট, আই এর যে কোএফিসিয়েন্ট আছে সেটি হচ্ছে অবাস্তব বা কাল্পনিক বা জটিল পার্ট, অবাস্তব বা কাল্পনিক বা জটিল পার্ট, অবাস্তব বা কাল্পনিক বা জটিল পার্ট। খেয়াল করো ভাইয়ারা, ভালো করে লক্ষ্য করো প্লিজ, কাল্পনিক বা জটিল অংশ যেটাকে আমরা বলতেছি। ঠিক আছে, আই এর পার্টটা হচ্ছে জটিল পার্ট বা কাল্পনিক পার্ট বা অবাস্তব পার্ট। ওকে, তাইলে পরে লক্ষ্য করো আই এর পরিচয়টা কি? আই এর পরিচয় হচ্ছে গণিতবিদ জে কার্দানো, গণিতবিদ জে কার্দানো উনি একটা ইকুয়েশন দিয়েছিলেন এরকম যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0, দেন এক্স উইল বি রুট অফ -1, রুট অফ -1। যে রুটের ভিতরে যদি
মাইনাস সামথিং চলে আসে, রুটের ভিতরে যদি মাইনাস সামথিং চলে আসে, সেটাকে উনি কি ধরছেন, এই যে এই ভ্যালুটাকে উনি কি ধরেছেন, এই ভ্যালুটাকে উনি আই ধরে সংখ্যা পদ্ধতির নতুন জগৎ সৃষ্টি করেছেন, নতুন একটি ক্ষেত্র তৈরি করেছেন। এটাকে বলা হয় কল্পনা। এটাকে বেস করে যে সংখ্যা তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ওকে, তাইলে পরে দেখো আজকে থেকে এই মুহূর্ত থেকে রুটের ভিতরে মাইনাস সামথিং আসলে আমরা ক্যালকুলেটর প্রেস করলে দেখতে পেতাম যে আগে ম্যাথ এরর আসতো, তাহলে ম্যাথ এরর বলা যাবে না, ঠিক আছে। তাহলে আজকে থেকে আমরা এটাকে কি বলবো, জটিল সংখ্যা বলবো, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আজকে থেকে আমরা পড়বো, বলবো প্লাস হচ্ছে লিখবো, এইভাবে লিখবো, ঠিক আছে, আই এর সাহায্যে। তাহলে আমি যদি তোমাকে বলি যে রুট অফ -2 এটা সমান কি হবে, তুমি এটাকে এইভাবে লিখতে পারো, দেখো রুট এই যে 2 × -1, 2 × -1, আর রুটটা থাকলো, এটাকে সেপারেট যদি করে দিই √2 × রুট অফ -1, রুট অফ -1, তাহলে দেখো √2 থাকলো এখানে, √2 থাকলো এখানে, আর এইটুক সমান আমরা কি লিখেছি একটু আগে, দেখো আই, এইটুক সমান ছিল কি আই ছিল, একটু সমান ছিল কি আইটা সমান ছিল কি আই, তাহলে √2 × আই হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, √2 × আই হয়ে যাচ্ছে। সো দেখো আমরা আরেকটু এটা ক্ল্যারিফাই করে দিই তোমাদেরকে। তাহলে দেখো আমি যদি বলি রুট অফ -3, তাহলে অনুরূপভাবে কি বলা যাবে, দেখো যদি রুট অফ -1 আই হয়, রুট অফ -2 যদি √2 × আই হয়, √2 × আই হয়, খেয়াল করো ভালো করে, রুট অফ -3 সমান কি হবে, √3 × আই। তাহলে আজকে থেকে এই মুহূর্ত থেকে রুটের ভিতরে যদি মাইনাস সামথিং চলে আসে, সেটাকে আমরা আই এর সাহায্যে করব, লিখবো এবং বলবো, ঠিক আছে। ওকে, তাহলে পরে লক্ষ্য করো, আমি যদি বলি রুট অফ -4, তোমরা আমাকে বলো তো দেখি, কমেন্টে জানাও তো এটা সমান কি হবে, রুট অফ -4 সমান কি হবে, কমেন্টে জানাও, দ্রুত এখনই কমেন্ট করো ভাইয়া, এখনই কমেন্ট করো। জান্নাতুল ফেরদৌস মেঘলা বলেছে, বুঝছি ভাইয়া। ওকে জান্নাতুল ফেরদৌস, ধন্যবাদ বোঝার জন্য। ওকে, কমেন্ট করে ফেলে দেখো রুট অফ -4 সমান কি হবে, আই এর সাহায্যে যদি আমি প্রকাশ করি এটাকে, দ্রুত কমেন্ট করো, রুট অফ -4 সমান কি হবে, এখনই কমেন্ট করো, এখনই তোমাদের নাম পড়বো, ঠিক আছে, দ্রুত কমেন্ট করে ফেলো, এখনই আমি তোমাদের কমেন্ট পড়বো। ওকে, তাইলে পরে আশা করি সবাই বুঝতে পেরেছো। তাইলে পরে দেখো, খেয়াল করো, রুট অফ -4 তাহলে কি হবে, রুট অফ -4 হবে হচ্ছে 2i, মানে √4i, √4 × i, √4 মানে হচ্ছে 2, √4 মানে হচ্ছে 2, সো হবে এটা 2i হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা শিখে ফেললাম এই বিষয়টা। ওকে, এখন আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। তাইলে জটিল সংখ্যা হচ্ছে দুইটা পার্ট আমরা শিখলাম, একটা হচ্ছে বাস্তব পার্ট আর একটা হচ্ছে কাল্পনিক পার্ট। বাস্তব পার্টের মধ্যে আই থাকবে না, আর কাল্পনিক পার্টের মধ্যে আই থাকবে। বাস্তব পার্টের মধ্যে আই থাকবে না, আর কাল্পনিক পার্টের মধ্যে আই থাকবে। আই এর সহগটাকে আমরা কাল্পনিক পার্ট বলবো, অবাস্তব বা জটিল বা কাল্পনিক পার্ট বলবো। আই এর যে সহগ, যেটাকে আমরা ওয়াই হিসেবে বলি, ঠিক আছে, আর বাস্তব পার্টকে আমরা এক্স হিসেবে চিহ্নিত করি, পড়ি। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। তাহলে দেখো আই এর সূচকীয় মান নির্ণয়, তো একটু আগে আমি যেটা বললাম যে রুট অফ -1, দিস ভ্যালু ইকুয়াল হচ্ছে আই, সো দেখো আমরা এটাকে যদি অন্যভাবে দেখাই, খেয়াল করো, এটাকে যদি বর্গ করে দিই, দুই পক্ষে যদি বর্গ করে দিলে কি হয়, i² হয়। তাহলে i² সমান কি হয়ে যাচ্ছে, তাহলে দেখো i² সমান হয়ে যাচ্ছে -1। তো আমরা i এর সূচকীয় ঘাত দেখাবো, তাইলে আমরা প্রথমে লিখে রাখি যে i⁴ ইকুয়াল হচ্ছে i। তারপর দেখো i² সমান তাইলে কি আসলো, i² সমান আসলো, লক্ষ্য করো, i² সমান আসলো কত, -1, ঠিক আছে, i² সমান -1, তাইলে i³ সমান কি হবে, আমরা একটু বের করে নিই এখানে, খেয়াল করো, i³ কে আমরা সিম্পলি লিখতে পারি i² ইনটু হচ্ছে i, মানে i⁴ × i⁴ এইভাবে লিখতে পারি। i² সমান আমরা জেনে ফেললাম একটু আগে যে -1, i² সমান হচ্ছে -1, লক্ষ্য করো ভাইয়ারা,
ইন্টু হচ্ছে আই, তাহলে এটা হবে মাইনাস মাইনাস আই। সো দেখো আই কিউব সমান কি লেখা যায়, আই কিউব সমান লেখা যায় মাইনাস আই, মাইনাস আই। এখন দেখো আই টু দি পাওয়ার 4 সমান কি হবে, এটা আমরা বের করতে চাই। খেয়াল করো আই টু দি পাওয়ার 4 সমান কি হবে, তাহলে আই টু দি পাওয়ার 4 সমান যদি আমরা লিখি এইভাবে যে আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই স্কোয়ার, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, এই আই স্কোয়ার মানে হচ্ছে আরেকটা মাইনাস ওয়ান, সো মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, প্লাস ওয়ান হয়ে গেল। সো আই টু দি পাওয়ার 4 সমান আমরা কি প্লাস ওয়ান বা ওয়ান লিখতে পারি, প্লাস ওয়ান বা ওয়ান লিখতে পারি আই টু দি পাওয়ার 4 সমান। ঠিক আছে, সবাই কি বুঝতেছো? এইটুক পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে বলো তো, কমেন্টে দ্রুত জানাও, কমেন্ট করে ফেলো, তোমরা কমেন্ট করে ফেলো, আমি তোমাদের কমেন্ট করে ফেলবো। সো দেখো খেয়াল করো, আচ্ছা এইটুক পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও, কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো এখনই, এখনই আমি কমেন্ট পড়তেছি, কমেন্ট পড়বো। ওকে, তাইলে পরে লক্ষ্য করো যে আই টু দি পাওয়ার 4 সমান হচ্ছে প্লাস ওয়ান আমরা পেয়ে গেলাম। এখন আই এর সূচকীয় মান নির্ণয় করা হয় এই বেসিকের উপর ডিপেন্ড করে, এইটুক বেসিকের উপর ডিপেন্ড করে আমরা আই এর সূচকীয় মানগুলো বের করবো। এই যে খেয়াল করো, অর্থাৎ আই পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে আই টু দি পাওয়ার সামথিং, আই টু দি পাওয়ার সামথিং সমান কত, তো আই টু দি পাওয়ার সামথিং যাই হোক না কেন সেটা হবে এই চারটা, অ্যান্সার হবে এই চারটার যে কোনো একটা। আই টু দি পাওয়ার সামথিং যাই হোক না কেন সেটা হবে এই চারটার যে কোনো একটা হবে উত্তর। ঠিক আছে, তো নর্মালি আমরা যেটাকে বেস করে স্ট্যান্ডার্ড করে এটাকে আমরা এই ম্যাথটা করি সেটা হচ্ছে যে আই এর ঘাত যদি 4 এর গুণিতক হয়, আই এর ঘাত যদি, আই এর সূচকীয় মান বা ঘাত বা পাওয়ার বা শক্তি যদি 4 এর গুণিতক হয় তার উত্তর হবে 1, 4 এর গুণিতক হলে উত্তর হবে 1, আর না হলে বাকি তিনটা হবে, বাকি তিনটার যে কোনো একটা। আই এর সূচকীয় মান যদি 4 এর গুণিতক হয় সেই ক্ষেত্রে দেখো উত্তর হবে 1, আর যদি 4 এর গুণিতক না হয় উত্তর হবে বাকি তিনটার যে কোনো একটা। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি যে আই টু দি পাওয়ার 1025 এটা সমান কত হবে, এটাকে দেখো আমরা লিখতে পারি এইভাবে আই টু দি পাওয়ার 1024 হচ্ছে 4 এর গুণিতক ইন্টু হচ্ছে আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 1, তাহলে 4 এর গুণিতক এইটুকু হচ্ছে 4 এর গুণিতক, এটা হবে কত, এটা হচ্ছে 1 আর ইন্টু হচ্ছে আই, সো এটার উত্তর হবে অনলি আই, এটার উত্তর হবে অনলি আই। আমি কি বোঝাতে পেরেছি? তাইলে পরে লক্ষ্য করো এই বিষয়টা আমরা আরেকটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি যে আই এর সূচকীয় মান কি হবে, আই এর সূচকীয় মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ম্যাথটা কিভাবে করতে পারি লক্ষ্য করো। তাহলে দেখো বললাম আই টু দি পাওয়ার 1025, এখন ধরো আমি এরকম একটা মান দিলাম যে আই টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে 8 9 এটা দিয়ে দিলাম ধরো। এখন তোমরা এটা কিভাবে করবা, এটা ক্যালকুলেটর লাগবে, অনেক কিছু লাগবে, আমি ক্যালকুলেটরে যাচ্ছি না, আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা বলতেছি যেটা এই ম্যাথগুলো নর্মালি এমসিকিউতে আসে। সো তোমাকে খুবই ক্ষিপ্রতার সাথে পারতে হবে, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই পারতে হবে তোমাকে। ঠিক আছে, দেখো এটাকে তুমি ক্যালকুলেটর দিয়ে করলে কিভাবে করো, প্রথমে 4 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে ভাগ করে বের করবে যে কতগুলো হচ্ছে 4 এর গুণিতক, তারপরে অবশিষ্ট যে অংশটা থাকবে সেটাই হবে উত্তর, অবশিষ্ট যে অংশটা থাকবে সেটাই হবে উত্তর। তো দেখো কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা থাকে, ঠিক আছে ওই সংখ্যার, খেয়াল করো ভালো করে কথাটা লক্ষ্য করো, কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা থাকে ওই সংখ্যার লাস্ট দুইটা ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ তাই থাকে। যদি ভাগশেষ না থাকে সেক্ষেত্রে 4 এর গুণিতক, সো 4 এর গুণিতক হলে উত্তর হবে 1, আর না হলে যদি ভাগশেষ থাকে সেই ক্ষেত্রে উত্তর ভিন্ন কিছু হবে, অর্থাৎ অবশিষ্ট যে তিনটা ছিল এই যে আই মাইনাস 1 আর হচ্ছে মাইনাস আই, এই তিনটার যে কোনো একটা উত্তর হবে যদি 4 এর গুণিতক না হয়। তাহলে পরে দেখো আমরা কি বললাম, তাহলে এই সংখ্যাটাকে আমরা সিম্পলি লিখতে পারি এইভাবে যে আই টু দি পাওয়ার 89, আই টু দি পাওয়ার 89 এইটুক লিখতে পারি। এখন খেয়াল করো আই টু দি পাওয়ার 88 হচ্ছে 4 এর গুণিতক ইন্টু হবে আই, মানে আই টু দি পাওয়ার 1, সো এটার উত্তর হয়ে যাচ্ছে অনলি আই, অনলি আই হয়ে যাচ্ছে। এখন সংখ্যা যত বড় হোক না কেন ডাজন্ট ম্যাটার, আমরা জাস্ট লাস্ট দুইটা ডিজিট নিব। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি যে আই টু দি পাওয়ার হচ্ছে 1 2 3 5 7 8 9 0 1, তাহলে এটার উত্তর কত হবে, এটার উত্তর কত হবে দেখো আমরা লাস্ট দুইটা ডিজিট নিব, অনলি শেষের দুইটা ডিজিট আমরা কল্পনা করব, চিন্তা করব, বিবেচনা করব। ঠিক আছে, তাহলে দেখো এটার উত্তর হয়ে যাচ্ছে আমরা লাস্ট দুইটা ডিজিট নিলে যে আই টু দি পাওয়ার হচ্ছে 01 মানে হচ্ছে অনলি 1, অনলি 1 আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আই, উত্তর হয়ে যাচ্ছে আই, উত্তর হয়ে যাচ্ছে আই। আমি কি বোঝাতে পারছি বিষয়টা, আমি কি বোঝাতে পারছি? ওকে,
তাইলে পরে দেখো, তাইলে পরে লক্ষ্য করো, আমরা এখন তোমাকে একটা প্রশ্ন দিচ্ছি, তোমাদেরকে একটা প্রশ্ন দিব, সেটা দেখো কি, সেটা হচ্ছে আই টু দি পাওয়ার, দেখো আই টু দি পাওয়ার, একটু আই টু দি পাওয়ার বেলাবস, খেয়াল করো তোমরা, বেলাবস নামে একটা গান শুনে থাকবা যে এটা কি 2441139, চাকরিটা পেয়ে গেছি বেলা শুনছো, এই ধরনের একটা গান আছে, বিখ্যাত গান, সম্ভবত অঞ্জন দত্তের, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, তাহলে দেখে সম্ভবত অঞ্জন দত্তের গান। তাহলে দেখে আই টু দি পাওয়ার বেলাবস, তো এখানে দেখো একটু মজা করে বললাম যে বেলাবসের মোবাইল নাম্বারটা কত, তোমাদের কারো যদি প্রয়োজন হয় 2441139, এত এর মান তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, তো কমেন্ট বক্সে কমেন্ট করো এত এর মান কত। বেলাবসের মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এখন আমাকে কমেন্ট করে জানাও যে এটার উত্তরটা, অ্যান্সারটা কত হবে, ঠিক আছে? বেলাবসের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা কমেন্টে আমাকে জানিয়ে ফেলো দ্রুত যে এটার অ্যান্সারটা কি হবে, বেলাবসের আই টু দি পাওয়ার বেলাবসের অ্যান্সারটা কি হবে, ঠিক আছে? আই টু দি পাওয়ার বেলাবসের অ্যান্সার কি হবে? জাকিয়া ইসলাম প্রভা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া ভালো আছি। জাকিয়া, তুমি কেমন আছো? সকল সংখ্যার ক্ষেত্রে আমি দেখাচ্ছি জাকিয়া, তুমি যে কোনো সংখ্যার জন্য পেরে যাবে এটা ভাই, ঠিক আছে? জোড় সংখ্যা হোক, বিজোড় সংখ্যা হোক, ঠিক আছে? যে কোনো সংখ্যার জন্য আই টু দি পাওয়ার যে কোনো ভ্যালুর জন্য এটার অ্যান্সারটা এরকম হবে, কেমন? জাস্ট আমরা লাস্ট দুইটা ডিজিট নিব, নিয়ে জাস্ট ক্যালকুলেট করে ফেলব। সো কমেন্ট করে ফেলো দ্রুত, দেখি কে সঠিক উত্তর দিতে পারে প্রথমেই। তাহলে দেখো আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে সঠিক উত্তরটা। ওকে, আমরা লাস্ট দুইটা ডিজিট নিয়ে নিচ্ছি, যে 39, আই টু দি পাওয়ার 39, এইটাকে লেখা যায়, দেখো আই টু দি পাওয়ার 39 কে লেখা যাবে, 39 কে আগে 4 এর গুণিতক আকারে যদি প্রকাশ করি, 36 ইন্টু হচ্ছে আই কিউব, ইন্টু হচ্ছে আই কিউব। সো দেখো আই টু দি পাওয়ার 36 4 এর গুণিতক, এটা হচ্ছে 1, এটা হয়ে গেল 1, আর আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, আই কিউব মানে মাইনাস আই, তাহলে উত্তরটা হবে মাইনাস আই, উত্তরটা হবে কত? মাইনাস আই, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা আরেকটা ভ্যালু একটু প্র্যাকটিস করি। ধরো আই টু দি পাওয়ার বললাম যে মাইনাস হচ্ছে 36, আই টু দি পাওয়ার মাইনাস 36, এটার মান কত? এটাকে আমি এইভাবে লিখতে পারি, মাইনাস দিয়ে দিলাম, 1 বাই আই টু দি পাওয়ার 36, 1 বাই আই টু দি পাওয়ার 36। তাহলে দেখো আই টু দি পাওয়ার 36 সমান 4 এর গুণিতক, যেহেতু এটা আই টু দি পাওয়ার 36 হচ্ছে 4 এর গুণিতক, এটা 4 এর গুণিতক, তাহলে 1 আসবে, তাহলে 1 বাই 1 দ্যাট ইজ অনলি 1, 4 এর গুণিতক হলেই উত্তর 1 হয়ে যাবে, ঠিক আছে? এখন বিজোড় হলে, জোড় হলে, তাহলে আশা করি উত্তরটা পেয়েছো। ওকে, তাহলে এইটুক পর্যন্ত সবাই আশা করি ক্লিয়ার, এইটুক পর্যন্ত সবাই আশা করি ক্লিয়ার। যদি প্রবলেম থাকে একটু ঝেড়ে কাশো, কমেন্টে বলে দাও, দ্রুত আমি অ্যান্সার দিয়ে দেব ইনশাল্লাহ। ওকে, এখন দেখো আমরা কুইজ 1-এ চলে যাচ্ছি। আর ইউ রেডি ফর কুইজ 1? আর ইউ রেডি ফর কুইজ 1? তোমরা কি প্রস্তুত আছো? সবাই কি প্রস্তুত আছো? দেখো কুইজ 1 চলে আসছে আমাদের জন্য। দেখি আজকের প্রথম কুইজের বিজয়ী কে হয়, আজকের প্রথম কুইজের বিজয়ী কে হয় আমরা দেখি। ফজলে রাব্বি বলেছে ভাই আপনার ক্লাসগুলো মিস করি। ধন্যবাদ ফজলে রাব্বি স্মরণ করার জন্য, আমাদের এক্স স্টুডেন্ট। ওকে ফজলে রাব্বি, তুমি কেমন আছো ভাইয়া? গাজীপুরে চলে আসছো নাকি তুমি? আজকে ইফতার তো আসতেছো ইনশাল্লাহ। ওকে, অনেকে উত্তর দিয়ে ফেলতেছে, দ্রুত উত্তর দাও। আই টু দি পাওয়ার মাইনাস 49 এর মান কোনটি? আই টু দি পাওয়ার মাইনাস 49 এর মান কোনটি? আমরা খুব বেশি সময় নিব না, এটার জন্য হচ্ছে 1 মিনিট সময় বরাদ্দ। জান্নাতুল ফেরদৌস মেঘলা জানিয়েছে 3 উত্তর হবে, গ হবে উত্তর। ওকে, আমরা দেখি ইনশাল্লাহ ভাই। ফজলে রাব্বি ইনশাল্লাহ ভাই আজকে আসতেছো ইনশাল্লাহ। ওকে, দেখা হচ্ছে ফজলে রাব্বি, তখন আরো কথা হবে তোমার সাথে, গল্প হবে অনেক কিছু। ওকে, সো আমরা আর বেশি সময় নিয়ে, আর হচ্ছে 10 সেকেন্ড আছে এই প্রশ্নের জন্য। 10 সেকেন্ড তোমরা কমেন্ট করে ফেলো, দ্রুত কমেন্ট করে ফেলো। টাইম ইজ আপ। সো আমরা দেখে নেই কুইজ 1 এর সঠিক উত্তর কি ছিল, আমরা একটু দেখে নেই। দেখো কুইজ 1 এর সঠিক উত্তর হবে মাইনাস আই, ঘতে উত্তরটা ছিল, ঘ নম্বরে। ওকে, অনেকেই হয়তো সঠিক উত্তর দিয়েছো, পুরস্কার ইনশাল্লাহ পেয়ে যাবে।
তাহলে দেখো নেক্সট আমাদের টাইপটা কি, জটিল সংখ্যাকে x প্লাস iy আকারে প্রকাশ করা। জটিল সংখ্যাকে কিভাবে x প্লাস iy আকারে প্রকাশ করতে হয় সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। জটিল সংখ্যাকে কিভাবে x প্লাস iy আকারে প্রকাশ করা যায়, যেমন ধরো আমরা যদি একটা প্রবলেম নেই, যে একটা যদি প্রবলেম নেই, খেয়াল করো, বললাম হচ্ছে 1 প্লাস i বাই হচ্ছে 1 মাইনাস i, 1 মাইনাস i হোল টু দি পাওয়ার হচ্ছে কিউব। এতকে x প্লাস iy আকারে প্রকাশ করলে, এতকে x প্লাস iy আকারে প্রকাশ করো, x প্লাস iy আকারে প্রকাশ করো। প্রশ্নটা দেখো আমরা নিয়ে নিলাম, এতকে x প্লাস iy আকারে প্রকাশ করো। তাহলে দেখো আমরা কিভাবে প্রকাশ করতে পারি। দেখো ভগ্নাংশ বিশিষ্ট যদি থাকে, যে জটিল সংখ্যাটা ভগ্নাংশ বিশিষ্ট যদি থাকে, আমি বলেছিলাম যে জটিল সংখ্যার হরের মধ্যে বাস্তব মান থাকতে হবে। তার মানে এটাকে তুমি ডিরেক্টলি জটিল সংখ্যা বলতে পারবে না, যেহেতু এখানে হরের মধ্যে দেখো 1 মাইনাস i, মানে i আছে, বাস্তব পুরাটা এখানে বাস্তব মান না, i হচ্ছে ইমাজিনারি নাম্বার। সো এটাকে জটিল আকৃতিতে, এক্সাক্ট জটিল আকৃতিতে প্রকাশ করতে আমরা পারিনি। প্রকাশ করতে চাই, দেখো এই যে এক্সাক্ট জটিল আকৃতিতে প্রকাশের জন্য এই যে এই আকৃতিতে আনতে হবে আমাকে। তাহলে যদি সেটা ভগ্নাংশ বিশিষ্ট হয়, যদি সেটি ভগ্নাংশ বিশিষ্ট হয়, কি করা লাগবে, হরের অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করতে হবে। ভালো করে লক্ষ্য করো, তাইলে হরের মধ্যে দেখো বাস্তব মান চলে আসবে। আমাদের কি জটিল সংখ্যা প্রপার্টিস ছিল, হরের মধ্যে বাস্তব ভ্যালু রাখতে হবে, বাস্তব ভ্যালু। তাহলে দেখো এখানে আমরা হরের অনুবন্ধী দিয়ে যদি লব হরকে গুণ করে ফেলি, তাইলে কি হয়ে যাবে, এটা হরের মধ্যে বাস্তব ভ্যালুটা চলে আসবে। কিভাবে একটু লক্ষ্য করো, তাহলে দেখো যেটা আছে সেটা হচ্ছে 1 প্লাস i বাই 1 মাইনাস i। তাহলে 1 প্লাস i বাই হচ্ছে 1 মাইনাস i, 1 মাইনাস i। এখন 1 মাইনাস i এর 1 মাইনাস i এর অনুবন্ধী হচ্ছে 1 প্লাস i। জাস্ট হচ্ছে i এর আগে চিহ্নের পরিবর্তন করতে হবে। ভালো করে লক্ষ্য করো, চিহ্নের পরিবর্তন করতে হবে i এর আগে, চিহ্নের পরিবর্তন করতে হবে i এর আগে, ঠিক আছে। তাহলে চিহ্নের পরিবর্তন করা লাগবে i এর আগে, সেটা হবে অনুবন্ধী। তাহলে 1 মাইনাস i এর অনুবন্ধী হচ্ছে 1 প্লাস i। সো আমরা এখানে গুণ করব 1 প্লাস i দিয়ে, 1 প্লাস i দিয়ে হরকেও গুণ করব, লবকেও গুণ করব। তাহলে দেখো এই যে 1 প্লাস i দিয়ে আমি গুণ করে ফেললাম, ওকে। তারপর দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, উপরে ছিল কি কিউব, কিউবটা দিয়ে দিলাম। এখন দেখো উপরে 1 প্লাস i হচ্ছে দুইটা, 1 প্লাস i 1 প্লাস i, দ্যাট মিনস 1 প্লাস i হোল স্কোয়ারের সূত্রটা হবে। এটাকে আমরা যদি ভেঙে লিখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, মানে i স্কোয়ার, ঠিক আছে। আর নিচে দেখো হয়ে যাচ্ছে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তোমাদের প্রিয় সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। সো লক্ষ্য করো, এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে দেখো এখন এইভাবে লেখা যায়, খেয়াল করো একটু ভালো করে লক্ষ্য করো তোমরা। দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে 1 স্কোয়ার মানে 1, আচ্ছা পুরাটার উপরে কিউব আছে, কিউবটা আমরা দিয়ে দিই। কিউবটা যদি দিয়ে দিই, খেয়াল করো পুরাটার উপর কি ছিল, কিউব ছিল, এই যে কিউবটা বাইরে দিয়ে দিলাম, ওকে। তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস এটা হবে 2i প্লাস দেখো i স্কোয়ার মানে হচ্ছে -1, i স্কোয়ার মানে কত, -1। আর বাই দেখো 1 স্কোয়ার মানে 1, i স্কোয়ার মানে হচ্ছে -1, মাইনাস হবে +1। দেখো এই যে নিচে হরের মধ্যে দেখো বাস্তব ভ্যালু চলে আসছে, কত সহজ, খেয়াল করো হরের মধ্যে দেখো বাস্তব ভ্যালুটা চলে আসছে আমাদের। তো আমরা এখন দেখো এটাকে ব্র্যাকেট দিয়ে কিউবটা দিয়ে দিলাম, এটার মান আমরা x প্লাস iy আকৃতিতে প্রকাশ করব। তাইলে এরপরে লক্ষ্য করো এখানে দেখো এই যে +1 -1 ভ্যানিশ হয়ে গেল, তারপর থাকতেছে হচ্ছে উপরে হচ্ছে 2i, নিচে হচ্ছে 2 হোল কিউব আছে, কেমন। আবার দেখো এখানে খেয়াল করো, এখানে লক্ষ্য করো এই টু ভ্যানিশ হয়ে গেল, মোকাবেলা হয়ে গেল। তাহলে i কিউব থাকলো, i কিউব মানে হচ্ছে -i, i কিউব মানে কি -i। তো এটাকে যদি আমরা এখন x প্লাস iy এর সাথে তুলনা করি, x প্লাস iy এর সাথে তুলনা করি, লক্ষ্য করো এখানে বাস্তব ভ্যালু কিছু নাই, বাস্তব ভ্যালু কিছু নাই মানে হচ্ছে 0 আছে, কিছু নাই মানে 0 আছে, বাস্তব ভ্যালু কিছু নাই মানে 0 আছে। সো যদি আমরা সমীকৃত করি, তাহলে x উইল বি 0 and y উইল বি i এর সহগ, i এর সহগ কত, -1, i এর সহগ কত, -1, i এর সহগ কত, -1। ভালো করে লক্ষ্য করো ভাইয়ারা, খেয়াল করো এইটুক পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো কমেন্টে, দ্রুত জানাও। তাহলে দেখো আমরা শিখে ফেললাম যে কিভাবে বাস্তব জটিল সংখ্যাকে x প্লাস iy আকৃতিতে প্রকাশ করতে হয়, কিভাবে জটিল সংখ্যাকে x প্লাস iy আকৃতিতে প্রকাশ করতে হয়। তাহলে আমরা এটা প্রকাশ করে ফেললাম। দেখো একটা বিখ্যাত ম্যাথ, ওকে, এই টাইপের ম্যাথগুলো আমাদের এমসিকিউতে চলে আসে, ঠিক আছে। যদিও এটা ক্যালকুলেটর খুব সহজে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি,
কমপ্লেক্স মোডে গিয়ে ক্যালকুলেটর এটা লিখে জাস্ট ইকুয়াল দিলে এই যে এই ইকুয়েশনটা এই যে এটা লিখতে হবে ক্যালকুলেটরে গিয়ে এটা লিখে জাস্ট ইকুয়াল দিলেই হচ্ছে আমাদের ডিরেক্ট মানগুলো চলে আসবে। ঠিক আছে, ওকে। তাইলে পরে আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট স্লাইডে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। কুইজ নাম্বার 2 চলে আসছে। আর ইউ রেডি ফর কুইজ নাম্বার 2? ওকে, আমরা এটার জন্য সময় দিব জাস্ট হচ্ছে 30 সেকেন্ড হবে। টাইম ইজ স্টার্ট ফ্রম নাও। সঠিক উত্তর দিয়ে দাও। কুইজ 2, এতকে x প্লাস আই আকারে প্রকাশ করলে x সমান কি হবে? এতকে যদি আমরা x প্লাস আই আকারে প্রকাশ করি x সমান কি হবে? দ্রুত কুইজের উত্তর দিয়ে দাও এবং পুরস্কার নিয়ে যাও। ঠিক আছে, দ্রুত কুইজের উত্তর দাও। আর মাত্র হচ্ছে তোমরা অনেকে উত্তর দিচ্ছ। টাইম ইজ ওভার। সো আমরা দেখি কোনটা হয় সঠিক উত্তর। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। সঠিক উত্তর হবে ঘ, -7/25। এক্স এর মান হবে -7/25। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো মডুলাস ও আর্গুমেন্ট। আমাদের নেক্সট টাইপটা হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট নিয়ে, জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট। ঠিক আছে, জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট। ধরো আমরা একটা প্রশ্ন নিই যে x প্লাস আই ওয়াই এর মডুলাস আর্গুমেন্ট কত? এর মডুলাস ও আর্গুমেন্ট কত? তার মডুলাস ও আর্গুমেন্ট কত হবে? ঠিক আছে, তাইলে লক্ষ্য করো আমরা যেটা দেখতেছি, খেয়াল করো জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট সরল রেখার সাথে রিলেটেড আছে। আমরা সরল রেখা অলরেডি পড়ে ফেলছি। সরল রেখা যে পোলার স্থানাঙ্ক ছিল ওইটাই হচ্ছে আসলে জটিল সংখ্যার মডুলাস এন্ড আর্গুমেন্ট। সরল রেখার যে তোমরা পড়েছো পোলার স্থানাঙ্ক আর থিটা দিয়ে যেটাকে প্রকাশ করা হয়। সরল রেখার দেখো পোলার স্থানাঙ্ক যেটা ছিল, সরল রেখা আমরা যেটা পড়েছিলাম পোলার স্থানাঙ্ক নামে যেটা পোলার কোঅর্ডিনেট নামে যেটা আমরা পড়েছিলাম, যে যেটাকে আর স্মল আর হচ্ছে থিটা দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে জটিল সংখ্যার পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, সরি, জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট। আর হচ্ছে এখানে মডুলাস। ঠিক আছে, আর কে বলা হয় মডুলাস বা পরম মান অর অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে, এটাকে মডুলাস বলা হয়। আর দেখো থিটাকে বলা হয় আর্গুমেন্ট বলা হয়, থিটাকে বলা হয় আর্গুমেন্ট। সো লক্ষ্য করো মডুলাস ও আর্গুমেন্ট আমরা খুবই সহজে পেরে যাবো, যেহেতু আমরা সরল রেখায় পড়ে ফেলছি। যে ধরো আমরা বললাম যে যদি এখানে x অক্ষ বরাবর x এর ভ্যালুটা থাকে, x আর y অক্ষ বরাবর যদি কি হয় কাল্পনিক মানটা হয়, ধরো এইটুকু হচ্ছে আমাদের y, এটা হচ্ছে একটা বিন্দু p of xy, y ইজ হচ্ছে কাল্পনিক পার্টটা হচ্ছে i এর সহ হচ্ছে yটা। ঠিক আছে, মানে কাল্পনিক পার্ট বোঝাচ্ছি। এখন মূল বিন্দুর সাথে যদি এটা যোগ করে দিই, এখানে দেখো একটা কোণ তৈরি হয়, থিটা কোণ বা সূক্ষ্ম কোণ, যেহেতু এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন, সো এটা 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এটা থিটা কোণ তৈরি হয়েছে। আর এই যে এখানে আমরা যে চিহ্নিত করে দিই, ও এটা ধরো আমরা চিহ্নিত করলাম এইভাবে যে এটা হচ্ছে এ বিন্দু, দিস পয়েন্ট ইজ এ এন্ড দিস পয়েন্ট উইল বি পি। সো দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, ত্রিভুজ ওএপি। তাহলে এখানে আমরা ওপি সমান ধরে নিলাম স্মল আর, তাহলে এখানে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি ত্রিভুজ ওএপি এর ক্ষেত্রে, তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি আর স্কয়ার ইকুয়াল, অতিভুজ স্কয়ার ইকুয়াল হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো এখান থেকে আর উইল বি রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন এইটাকে বলা হয় মডুলাস, যেটা সরল রেখার মধ্যে আমরা পোলার স্থানাঙ্ক হিসেবে পড়েছিলাম। সরল রেখায় পোলার স্থানাঙ্ক হিসেবে যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কি মডুলাস। এখন লাগবে কি আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে এটাকে নিয়ে বিতর্ক আছে, অর্থাৎ আর্গুমেন্ট সবসময় একটা হয় না, স্থির থাকে না, এটা চেঞ্জ হয়। ঠিক আছে, বহুরূপী আচরণ করে। ঠিক আছে, বর্ণচর আচরণ করে। তাইলে বলে দেখো, খেয়াল করো আর্গু শব্দের অর্থ কি? তর্ক করা। তাহলে আর্গুমেন্ট অনেক ধরনের হয় বিভিন্ন কোয়াড্রেন্ট সাপেক্ষে। এটা দেখো, দিস ইজ দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা আর্গুমেন্ট বের করতে পারি। খেয়াল করো, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমরা দেখাচ্ছি, বাকিগুলা পরে দেখাচ্ছি। কেমন? প্রথমে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য দেখাচ্ছি। আর্গুমেন্ট হচ্ছে দেখো এই লাইনটার জন্য মূলত এই কোণটা তৈরি হয়েছে। সো আর্গুমেন্ট হবে এইটুকু।
এই যে এখান থেকে যদি আমরা যে অ্যান্টি ক্লকওয়াইজ বিবেচনা করি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করছে, অর্থাৎ এই রেখাকে টাচ করা লাগবে। কোন রেখাকে? যে রেখাটি দেখো আর্গুমেন্ট তৈরি হওয়ার জন্য দায়ী রেখা, দিস ইজ দ্য রেসপন্সিবল লাইন ফর ক্রিয়েটিং আর্গুমেন্ট। ওকে, তাহলে দেখো এই যে এই লাইনটা, এই লাইন পর্যন্ত যেতে হবে। তুমি দুইভাবে যেতে পারো, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, আর যদি তুমি ক্লকওয়াইজ যেতে চাও এইভাবে ঘুরে এইখানে টাচ করলে দেখো তোমার কাঙ্ক্ষিত কোণ তুমি পেয়ে যাচ্ছ। তাহলে খেয়াল করো, আমরা যে কোনো একটা শিখবো, দুইটা শেখার দরকার নেই, আমি আগেই বলেছিলাম। তাহলে আমরা যদি থিটা পেয়ে যাই, এটা থিটা পেয়ে যাই, টোটালটা হচ্ছে আমরা 360 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি যদি থিটা পেয়ে যাই তাহলে এইভাবে করে দিব। ধরো পরীক্ষা আসছে ক্লকওয়াইজ, তুমি পারো অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি শিখেছো অ্যান্টি ক্লকওয়াইজ, পরীক্ষা আসছে ক্লকওয়াইজ, ঠিক আছে? থিটা হচ্ছে এখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ আমাকে তাহলে কি হবে? ক্লকওয়াইজ করলে দেখো 2π মানে 360 ডিগ্রি থেকে মাইনাস থিটা করলাম। আর ক্লকওয়াইজ মানে কি? চিহ্ন কি হবে? মাইনাস হবে। ক্লকওয়াইজ মানে নেগেটিভ কোণ, ঋণাত্মক কোণ, তাহলে মাইনাস দিয়ে জাস্ট গুড করে দিতে হবে এইটা। তাহলে আমরা ক্লকওয়াইজের ভ্যালুটা পেয়ে যাব। শিখবো অ্যান্টি ক্লকওয়াইজ, পারবো দুইটাই, ক্লকওয়াইজ প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে পরে দেখো আমি এটা দেখালাম যে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্টটা কেমন হয়। দেখো দুইটা আর্গুমেন্ট হয়, ক্লকওয়াইজ একটা হয়, অ্যান্টি ক্লকওয়াইজ আরেকটা হয়। তাহলে যে আমরা যদি ক্লকওয়াইজটা অ্যান্টি ক্লকওয়াইজটা বিবেচনা করি, একটু লক্ষ্য করো, আমরা এটা আরেকটু ক্ল্যারিফাই করি বিষয়টা। অ্যান্টি ক্লকওয়াইজ যদি বিবেচনা করি, এখান থেকে এমসিকিউ আসবেই, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসবেই, লক্ষ্য করো ভালো করে, 1 মার্ক পেয়ে যাবো মডুলাস আর্গুমেন্ট থেকে, বিশেষ করে আর্গুমেন্টটাই আসে পরীক্ষায়। তাহলে আমরা বললাম কি যে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, তাহলে এখানে যদি ত্রিভুজ ওএপির মধ্যে তুমি বিবেচনা করো tan থিটা, tan থিটা যদি বিবেচনা করো তাহলে কি আসবে? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x। সো দেখো অনলি থিটা উইল বি tan ইনভার্স অফ y বাই x। আমরা এখানে মডুলাস সাইন ইউজ করলাম, যেহেতু লম্ব ভূমি দূরত্ব, ডিসটেন্স ঋণাত্মক হবে না, এই জন্য এখানে মডুলাস সাইন ইউজ করলাম। তাহলে পরে দেখো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ভ্যালুটা, অ্যান্টি ক্লকওয়াইজ ভ্যালুটা হচ্ছে এটা। অ্যান্টি ক্লকওয়াইজ করলে এইভাবে আমরা কি করে ফেলতে পারবো? আর্গুমেন্টের মানটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? আর ক্লকওয়াইজ করলে সেটাই হচ্ছে এইটা হয়ে যাবে, -2π মাইনাস থিটা, থিটার মানটা আমরা এটা পেলাম। এখন দেখো আমি যদি একটা ভ্যালু কল্পনা করি, একটা মান কল্পনা করি, যেমন ধরো বললাম যে 1 + √3i, 1 + √3i, এত এর আর্গুমেন্ট কত? এত এর মডুলাস আর্গুমেন্ট কত? তাহলে দেখো আমরা জাস্ট সূত্রের মধ্যে যদি বসিয়ে দিই, তাহলে r সমান হবে √x এর মান দেখো 1 স্কোয়ার প্লাস y এর মান হচ্ছে √3 স্কোয়ার। তাহলে দেখো লক্ষ্য করো এটা হয়ে যাচ্ছে 2, ঠিক আছে? মডুলাস পেয়ে গেলাম। আর্গুমেন্টের মানটা কত হয় যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করি? আর্গুমেন্টের মানটা কত হয় যদি অ্যান্টি ক্লকওয়াইজ করা যায়? তাহলে দেখো আর্গুমেন্টের মানটা হচ্ছে এখানে tan ইনভার্স অফ y এর মান কত? y এর মান হচ্ছে √3, x এর মান হচ্ছে 1, তাহলে এটা আসবে হচ্ছে π/3 মানে 60 ডিগ্রি আসতেছে। এখন ধরো পরীক্ষা আসছে তোমার ক্লকওয়াইজ, তাহলে কিভাবে করবো? আমরা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, মাইনাস দিয়ে 2π মাইনাস হচ্ছে থিটা, থিটার মান π/3, এখানে π/3 লিখে দিলাম। তাহলে দেখো পেয়ে যাচ্ছি ভ্যালুটা, তাহলে মাইনাস আসবে কত? 6π মাইনাস π মানে 5π/3। এই যে দেখো আমরা ক্লকওয়াইজ ভ্যালুটা শিখে ফেললাম। তাহলে এইভাবে করে আমি প্রত্যেকটা কোয়াড্রেন্টের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস ক্লকওয়াইজ দুইটাই মান বের করতে পারি, আমরা পারবো, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছো। ওকে, কুইজ নাম্বার 3, কুইজ নাম্বার 3 খুবই ইজি, সময় থাকবে 30 সেকেন্ড। তাহলে দেখো কুইজ নাম্বার 3 চলে আসছে, দ্রুত তোমরা অ্যান্সার করে ফেলো, দ্রুত অ্যান্সার করে ফেলো, খুবই সহজ, খুবই সহজ। দেখো -1 + √3 এর মডুলাস কত? -1 + √3, এই জাতীয় প্রশ্ন একটু আগে আমরা সলভ করেছি। তাহলে এটার অ্যান্সারটা কত হবে? দেখো দ্রুত অ্যান্সার করে ফেলো, কমেন্ট করে ফেলো, আর পুরস্কার নিয়ে যাও। -1 + √3 এর মডুলাস কত হবে? ওকে, টাইম ইজ ওভার ফর দিস কুইজ। ওকে, আমরা আর সময় নিতে পারতেছি না, আমরা নেক্সট আমাদের ইয়েতে সঠিক উত্তর ছিল ক 2। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন খেয়াল করো, আমরা একটু আগে বলেছিলাম যে মডুলাস আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করা লাগবে, আর্গুমেন্ট, অনলি আর্গুমেন্টটা দেখো আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আমি লিখে রাখছি একটা চার্ট, তোমরা একটু লিখে নাও।
তাহলে একটু তোমরা লিখে নিতে পারো, এটা পজ করে তোমরা লিখে নিও, কেমন? তাহলে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এই 4টা ভ্যালু তোমরা মুখস্থ করবা। আমার পরামর্শ হচ্ছে এই 4টা ভ্যালু তোমরা মুখস্থ করবা, এই 4টা মুখস্থ করবা। আর এইটা হচ্ছে এমনিতে পারবা, আমি যেভাবে বললাম যে 360 থেকে মাইনাস করে দিবা, ঠিক আছে? যেই কোয়াড্রেন্ট সাপেক্ষে আর্গুমেন্ট পাবা ওইটা মাইনাস করে দিবা 360 থেকে, তার আর শুরুতে মাইনাস দিয়ে দিবা। ক্লকওয়াইজ মানে হচ্ছে নেগেটিভ কোণ, নেগেটিভ কোণকে আমরা ক্লকওয়াইজ বিবেচনা করি। সো তোমার সঠিক উত্তরটা তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। কুইজ নাম্বার 5 চলে আসছে, 4 চলে আসছে, সরি, কুইজ নাম্বার 4। এত এর আর্গুমেন্ট কোনটি হবে? এত এর আর্গুমেন্ট কোনটি হবে? দ্রুত কুইজ নাম্বার 4, দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত অ্যান্সার করে ফেলো। কুইজ নাম্বার 4 এ আমরা সময় বেশি নিব না, অনলি 1 মিনিট ফর দিস কুইজ, ঠিক আছে? এই কুইজের জন্য আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, আমাদের লাইভ ক্লাসটি প্রায় শেষের দিকে আছে, আমরা অচিরেই শেষ করে ফেলবো। তো তোমরা কমেন্ট করে ফেলো, আমি তোমাদের কমেন্ট, তোমাদের কারো জিজ্ঞাসা থাকলে অথবা বুঝতে না পারলে বলো আমাকে। আজকের ক্লাসটি যদিও খুবই সহজ, আজকের ক্লাসটি খুবই সহজ, যেহেতু এটা আমরা সরলরেখার মধ্যেও এই পার্টগুলো পড়েছি আমরা, ঠিক আছে? সো রিপিটেড ক্লাস বলা চলে। রিপিটেড ক্লাস, তাহলে দেখো আমাদের টাইম শেষ ফর দিস কুইজ, টাইম ইজ ওভার ফর দিস কুইজ। আমরা সঠিক উত্তর দেখে নিই, কুইজের উত্তর হবে গ, গ মানে π/4, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে π/4। ওকে, আমরা নেক্সট স্লাইডটা দেখি। সঞ্চারপথ, জটিল সংখ্যার সঞ্চারপথ। সরল রেখাতে তোমরা সঞ্চারপথ পড়ে আসছো, যে সরল রেখার সঞ্চারপথ হয় বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই ধরনের। তো জটিল সংখ্যাকে দেখো, আমি যেটা বলা হয়নি সেটা হচ্ছে জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, জেড দিয়ে প্রকাশ করা হয়। জটিল সংখ্যাকে হচ্ছে আমরা জেড দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো জেড দিয়ে যদি প্রকাশ করি, খেয়াল করো, এটাকে লিখা হয় এইভাবে, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তাহলে দেখো পরীক্ষায় জেড বারও থাকে, জেড বার মানে হচ্ছে এটার অনুবন্ধী, জেড এর অনুবন্ধী, জেড এর অনুবন্ধী হচ্ছে জেড বার। তাইলে দেখো এটা কি হবে, এক্স মাইনাস আই ওয়াই। আই এর আগে চিহ্নের পরিবর্তন করতে হবে, আই এর আগে, আগেও বলেছিলাম আবার বলতেছে, আই এর আগে চিহ্নের পরিবর্তন করতে হবে, তাইলে সেটা কি জটিল সংখ্যার অনুবন্ধী হবে। সো লক্ষ্য করো, আমরা খেয়াল করো, জেড দিয়ে প্রকাশ করা হয়, কোনো কোনো বইতে দেখা যাচ্ছে সি দিয়েও প্রকাশ করা হয়, ঠিক আছে? তাইলে এখন প্রশ্নে এটা দেয়া থাকে নর্মালি, অথবা নাও দেয়া থাকতে পারে। প্রশ্নগুলো, সঞ্চারপথের প্রশ্নগুলো কেমন হয়? ধরো তোমাকে বললো যে, আমরা একটা কোয়েশ্চেন নেই, যে মডুলাস অফ জেড প্লাস 5 ইকুয়াল হচ্ছে 3। এত এর সঞ্চারপথ কি হবে? এত এর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এই টপিকের সাথে আজকের ক্লাসটি শেষ হয়ে যাচ্ছে। সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে দেখো এত সঞ্চারপথের সমীকরণ, তাহলে কি হবে? আমরা জাস্ট সিম্পলি এইখান থেকে শুরু করব। এখান থেকে যদি শুরু করি, লক্ষ্য করো, তাহলে মডুলাস অফ হচ্ছে জেড প্লাস 5। এখন জেড এর মান প্রশ্নে দেয়া থাকুক বা না থাকুক, জেড এর ভ্যালু প্রশ্নে দেয়া থাকুক বা না থাকুক, এই ভ্যালুটা আমরা বসিয়ে দিব, ঠিক আছে? এটা কত? এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই প্লাস হচ্ছে 5। খেয়াল করো সবাই, ইকুয়াল হচ্ছে কত? 3। এখন এই যে এই সাইনটা, মডুলাস সাইন যেটা আছে, এটা মডুলাস সাইন, দিস সাইন হচ্ছে মডুলাস। তো মডুলাস একটু আগে আমরা পড়ে আসছি। মডুলাস কি? স্মল আর দিয়ে প্রকাশ করা হচ্ছে, যেটাকে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মডুলাস মানে কি? রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা যদি সিম্পলি বলি, আরো যদি ক্লিয়ারিফাই করে বলি, সহজে বলি, বাংলা ভার্সনে যদি বলি, দেখো রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স এর পরিচয় কি? এক্স এর পরিচয় হচ্ছে এটা বাস্তব পার্ট, এক্স এর পরিচয় হচ্ছে, দেখো এক্স হচ্ছে এখানে বাস্তব পার্ট, বাস্তব পার্ট স্কোয়ার, রুট অফ বাস্তব অংশ স্কোয়ার, বাস্তব অংশ স্কোয়ার প্লাস হচ্ছে কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ, কাল্পনিক অংশ স্কোয়ার। কেমন? খেয়াল করো, আমরা যদি খাঁটি বাংলায় বলি, রুট অফ বাস্তব অংশ স্কোয়ার, ঠিক আছে? বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার। তাহলে দেখো বাস্তব অংশ মানে হচ্ছে যেখানে যার সাথে আই নেই সে হচ্ছে বাস্তব অংশ। লক্ষ্য করো, যার সাথে আই নাই সে হচ্ছে বাস্তব অংশ। তাহলে এখানে দেখো আই নাই কার সাথে? আই নাই কার সাথে? এক্স এর সাথে আই নাই, 5 এর সাথে আই নাই। তাহলে বাস্তব অংশ স্কোয়ার মানে এক্স প্লাস 5 হোল স্কোয়ার, বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার। অবাস্তব হচ্ছে যার সাথে আই আছে, আই আছে হচ্ছে ওয়াই এর সাথে, এই যে ওয়াই এর সাথে আই আছে, সো অবাস্তব অংশ হবে ওয়াই স্কোয়ার। কেমন? রুট অফ
বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার লিখে ফেললাম, ইকুয়াল হচ্ছে 3, ইকুয়াল হচ্ছে 3। তো এইখান থেকে আমরা একটু দুই পাশে বর্গ করে দিয়ে সমীকরণটা পেয়ে যাবো, আলটিমেট আমাদের যে সমীকরণ সেটা পেয়ে যাবো। দুই পাশে বর্গ করে দিলে কি হবে, রুট স্কোয়ারে কাটা যাবে, দুই পাশ থেকে এই পাশ থেকে রুট স্কোয়ারে কাটা যাবে, আর এই পাশে 9 হবে। এটা দেখো হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস হবে 25 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এই পাশে হচ্ছে 9। তাহলে এখন আমরা যদি এক পাশে নিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস হচ্ছে 25 মাইনাস হচ্ছে 9 ইকুয়াল 0। সো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 16 প্লাস 16 ইকুয়াল হচ্ছে 0। দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঞ্চারপথের সমীকরণ। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঞ্চারপথের সমীকরণটা আমরা পেয়ে গেলাম। দেখো সঞ্চারপথের সমীকরণটা কেমন আসছে, বৃত্তাকার। সঞ্চারপথের সমীকরণটা কেমন হবে, বৃত্ত হবে। আমরা বৃত্ত চ্যাপ্টারে বৃত্তের বৈশিষ্ট্য শিখবো। তো এখানে একটু বলে নিই যে কিভাবে এটা চিনবো বৃত্ত। তো বৃত্তের প্রপার্টিজ হচ্ছে 3টা, বৃত্তের বৈশিষ্ট্য, বৃত্ত চেনার জন্য প্রপার্টিজ হচ্ছে 3টা। নাম্বার 1 ইজ দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, চলক দেখো দুইটা আছে এখানে এক্স ওয়াই, আর দ্বিঘাত, ঘাত কত, ম্যাক্সিমাম ঘাত হচ্ছে 2, এই জন্য এটা হবে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। নাম্বার 1 প্রপার্টিজ, নাম্বার 1 এটা। ঠিক আছে, 2 নম্বর প্রপার্টিজ হচ্ছে বৃত্তের সমীকরণের মধ্যে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ আর হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। আর দেখো 3 নম্বর প্রপার্টিজ হচ্ছে এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকবে না, এক্স ওয়াই ইজ ব্যান্ড ফর সার্কেল। ঠিক আছে, এক্স ওয়াই থাকবে না, এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকবে না বৃত্তের সমীকরণের মধ্যে। 3টা বৈশিষ্ট্য বিদ্যমান আছে এই সমীকরণের মধ্যে। দেখো যে এক্স দুই চলক বিশিষ্ট দুইটা চলক আছে, ঘাত দুইটা আছে, ঘাত ম্যাক্সিমাম 2। তারপর দেখো এক্স স্কোয়ারের সহগ এখানে 1, ওয়াই স্কোয়ারের সহগ 1, আর এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই। সো আমরা বলতে পারতেছি এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। সো সঞ্চারপথটি হবে বৃত্তাকার। সঞ্চারপথটি কেমন হবে, সঞ্চারপথটি হবে বৃত্তাকার। ওকে, তাহলে আমরা দেখি নেক্সট স্লাইড কি অপেক্ষা করতেছে আমাদের জন্য, যে সঞ্চারপথ নির্ণয়ের ম্যাজিক টেকনিক। যদি এমসিকিউ আসে, যে সঞ্চারপথের এমসিকিউ আসে, তো এই ক্ষেত্রে অনেক বড় বড় প্রশ্ন আছে যেগুলো 4 মার্কের জন্য আসে। 4 মার্কের প্রশ্ন আসে সঞ্চারপথের 1 মার্কের জন্য, অর্থাৎ এমসিকিউতেও আসে। এগুলো আমরা কিভাবে অ্যান্সার করব, যেগুলো অনেক বড় অঙ্ক করতে গেলে 5 থেকে 6-7 মিনিট লেগে যায় রিটেনে করতে গেলে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা ম্যাজিক্যাল টেকনিক দেখবো। আমি কিছু টেকনিক লিখে দিচ্ছি। ধরো এরকম যে যদি এই আকৃতির হয়, মডুলাস অফ জেড প্লাস মাইনাস এ ইকুয়াল হচ্ছে এখানে ধরো কনস্ট্যান্ট। তাহলে এই আকৃতির যদি হয় সেটা হবে বৃত্ত। তোমরা এটা জাস্ট মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, যদি এই হয় এরকম মডুলাস অফ জেড প্লাস মাইনাস এ ইকুয়াল হচ্ছে মডুলাস অফ জেড প্লাস মাইনাস বি। প্লাস মাইনাস বি বলতে এখানে যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু আসবে, যে কোনো ভ্যালু আসবে। ঠিক আছে, এ এর মান, বি এর মান। আচ্ছা, তাহলে পরে দেখো এই আকৃতির হলে এটা হবে সরল রেখা, এই আকৃতির হলে সরল রেখা। খেয়াল করো। তারপর দেখো সবচেয়ে কঠিন যেটা, সেটা হচ্ছে কি উপবৃত্ত আর অধিবৃত্ত সংক্রান্ত। যেমন ধরো মডুলাস অফ জেড প্লাস মাইনাস, আমরা যদি ধরো এখানে দিলাম কি এ প্লাস মডুলাস অফ জেড প্লাস মাইনাস বি ইকুয়াল হচ্ছে এখানে কনস্ট্যান্ট আসলো। তো এই ধরনের রাশি আসলে কি হবে খেয়াল করো। এখানে লক্ষ্য করতে হবে যে দেখো এখানে এ আর এখানে দেখো এই যে এ এর ভ্যালুটা আর হচ্ছে বি এর ভ্যালুটা, এ প্লাস বি সমান যদি কনস্ট্যান্ট থেকে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এ প্লাস বি এর ভ্যালুটা যদি কনস্ট্যান্ট থেকে ছোট হয়, এ প্লাস বি এর ভ্যালুটা যদি কনস্ট্যান্ট থেকে ছোট হয়, ঠিক আছে, তাইলে হবে এটা উপবৃত্ত। কনস্ট্যান্ট থেকে ছোট হলে হবে উপবৃত্ত। এ প্লাস বি এর ভ্যালুটা যদি কনস্ট্যান্ট থেকে ছোট হয় তাহলে হবে উপবৃত্ত। আর এ প্লাস বি এর ভ্যালুটা যদি কনস্ট্যান্ট থেকে বড় হয় তাইলে হবে দেখো অধিবৃত্ত। কনস্ট্যান্ট থেকে ছোট হলে উপবৃত্ত আর বড় হলে অধিবৃত্ত। দেখো সিম্পলি এই ম্যাথগুলো 4 মার্কের জন্য আসে নরমালি, বোর্ড পরীক্ষায় দেখা গেছে
ঠিক আছে, বোর্ড পরীক্ষা এই ম্যাথগুলো নর্মালি 4 মার্কের জন্য আসে, কিন্তু যদি 1 মার্কের জন্য এমসিকিউতে আসে সেই ক্ষেত্রে তো বিপদে পড়ে যাবা। রিটেনের মধ্যে রিটেন লাইক লিখতে গেলে রিটেনের মতো যদি তুমি করতে যাও সেক্ষেত্রে হিউজ টাইম লাগবে, তুমি অ্যান্সার করতে পারবে না। দেখো এর বাইরে আসবে না ইনশাল্লাহ কোনো প্রশ্ন। ওকে, আমাদের ক্লাস প্রায় শেষ, আমরা জাস্ট একটা লাস্ট কুইজটা নিব। a প্লাস বি গ্রেটার দেন যদি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, যেমন দেখো খেয়াল করে আমি যদি বলি যে মডুলাস অফ জেড প্লাস 5 প্লাস হচ্ছে মডুলাস অফ জেড মাইনাস 5 ইকুয়াল 8, তাহলে দেখো এখানে a হচ্ছে কত, a 5, b হচ্ছে 5। আমরা জাস্ট চিহ্ন নিব না, উইদাউট চিহ্ন জাস্ট সংখ্যাটা নিব, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, আমরা জাস্ট সংখ্যা নিব, চিহ্ন নিব না। তাহলে এখানে দেখো 5 প্লাস 5 কত হয়, 10 হয়, 5 প্লাস 5 হচ্ছে 10, আর দেখো এখানে কনস্ট্যান্ট কত আছে 8, তাহলে কনস্ট্যান্টটা হচ্ছে ছোট, ঠিক আছে। কনস্ট্যান্ট যদি কি হয়, কনস্ট্যান্ট যদি ছোট হয় তাইলে হবে কি উপবৃত্ত, আমরা বলেছিলাম ঠিক না, কনস্ট্যান্ট বড় হলে উপবৃত্ত, আর a প্লাস বি যদি বড় হয়, ঠিক আছে, কনস্ট্যান্ট যদি বড় হয় সেই ক্ষেত্রে হবে উপবৃত্ত, আর কনস্ট্যান্টটা যদি ছোট হয় সেই ক্ষেত্রে হবে অধিবৃত্ত। তার মানে এটা অধিবৃত্তের সমীকরণ, এটা হয়ে যাচ্ছে অধিবৃত্তের সমীকরণ। কনস্ট্যান্ট যেহেতু এখানে দেখো ছোট আছে আর a প্লাস বি এর মানটা বড়, তাহলে এটা হবে অধিবৃত্তের সমীকরণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই কি এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো, আমাকে কনফার্ম করো। আমরা এখনই ক্লাসটি শেষ করে দিচ্ছি, তাইলে পরে দেখো আমরা যদি এখন কুইজটা নিয়ে নিই, তোমরা কমেন্ট করতে থাকো, আমরা কুইজটা দিয়ে দিচ্ছি সাথে করে। তাহলে দেখো কুইজ নাম্বার 5, এত এর সঞ্চার পথ কোনটি হবে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত। দ্রুত অ্যান্সার করে ফেলো, ঠিক আছে, সময় লাগবে 5 সেকেন্ড তোমাদের, তারপর আমি এটা 30 সেকেন্ড দিলাম। কমেন্ট করো দ্রুত। জান্নাতুল ফেরদৌস মেঘলা ক্লিয়ার ভাইয়া, ওকে মেঘলা ধন্যবাদ। আর মাত্র 15 সেকেন্ড, আর মাত্র 15 সেকেন্ড। জান্নাতুল ফেরদৌস মেঘলা অ্যান্সার করে ফেলেছে অলরেডি, যারা বুঝেছে তারা অচিরেই পারবে, 5 সেকেন্ড লাগবে তাদের, জাস্ট 5 সেকেন্ড লাগবে উত্তর করতে, 5 সেকেন্ড লাগবে, এর চেয়ে বেশি লাগার কথা না। শুধু গোল্লা ভরাট করতে যেটুকু সময় প্রয়োজন হয় সেটুকুই লাগবে, এর চেয়ে বেশি লাগবে না, ঠিক আছে। তাইলে আমরা আমাদের টাইম অলরেডি শেষ হয়ে গেছে এই কুইজের জন্য। তাহলে দেখি আমি সঠিক উত্তর কি, এটা সঠিক উত্তরটা আমরা একটু দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে খ হবে, উপবৃত্ত হবে, ঠিক আছে। ওকে, আজকের ক্লাসে এইটুকুই ছিল। তো তারপরে তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, আমাকে ইনবক্স করতে পারো, অথবা তোমরা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাও, ওইখানে আমাকে প্রবলেম দিতে পারবা। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে দিলেও হবে, অথবা তুমি চাইলে আমাকে ইনবক্সও করতে পারো। তোমরা যারা অলরেডি আমাকে ইনবক্স করেছো তাদের সঠিক উত্তর কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি, যদি একটু লেট হয়েছে, ঠিক আছে, ব্যস্ততার জন্য, এই জন্য আমার সুন্দর দৃষ্টিতে দেখবে। সো আজকের লাইভ ক্লাসটি এখানে আমি শেষ করতেছি। পরবর্তী লাইভ ক্লাসটি আশা করি আমাদের আর কোনো বিঘ্ন ঘটবে না, যেহেতু রমজান প্রায় শেষের দিকে। সো হয়তো পরবর্তী ক্লাসটি কখন হবে জানি না, যদি ঈদের পূর্বে যদি আর ক্লাস না হয়, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং অদম্য আবাস পরিবারের পক্ষ থেকে। ওকে, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।